ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। দেখো, উচ্চ মাধ্যমিক পাশ করার পরে ছেলেমেয়েদের সব থেকে যেটা বড় অসুবিধা সেটা হচ্ছে কোন লাইন নিয়ে পড়বে, কোন লাইনে পড়ে চাকরি পাওয়া যায় ভালো, বা কোন লাইনে চাকরি পাওয়া যায় না। অনেক রকম অসুবিধে। আর এই সময়টা সিদ্ধান্ত নেওয়াটা মারাত্মক একটা কঠিন জায়গা, যে সিদ্ধান্তটা সবাই নিতে পারে না। এবং কি হয় জানো, জীবন তো একটাই। আর এই জীবনে ভুল হয়ে গেলে সেই ভুলগুলো ক্ষমা করার মতো কোনো পরিবেশ আর খুঁজে পাওয়া যায় না। আজকে তোমার যেটা ভালো লাগছে কালকে তোমার ভালো নাও লাগতে পারে। আমাদের মাইন্ড সবসময় ফ্ল্যাকচুয়েট হয়। তা এই এইচএস ক্যান্ডিডেটদের নিয়ে সবসময়ই আমাদের চর্চা করতে হচ্ছে, কেননা প্রায়ই গার্জিয়ানরা তার সন্তানকে নিয়ে আসছে হায়ার সেকেন্ডারি পাস করার পরে কী করবে স্যার। তো আমি এ নিয়ে ভিডিও করেছি আগে। তো আমার মনে হয় যে বারবার একটা সচেতনতা অবলম্বন করা দরকার। আমরা যে যুগে এখন বসবাস করি, একদম জেড যুগ বলা হয়, কারণ এই যুগে কোনো কিছু থেমে থাকছে না, রকেটের গতিতে সব চলছে। নিজেদেরকেও উন্নতি করতে হবে সেইভাবে। এখন এইচএস পাস করার পরে সবচেয়ে বড় সমস্যা, এবার কোন লাইনে পড়ব। ঠিক আছে, তো সায়েন্স, আর্টস, কমার্স, পলিটেকনিক, নার্সিং, আইটি সেক্টর, কত লাইন রয়েছে খোলা। কিন্তু একটা স্টুডেন্ট তো সব লাইনে চলতে পারে না, তার জীবনের গল্প সব লাইনে লিখতে পারে না। তাই কি করে জানো, প্রথমে এর কথা ওর কথা শুনে বিভিন্ন দিকে চলে যায়। তো আমি কয়েকটা কথা বা কয়েকটা সিস্টেম তোমাদেরকে একটু বলি, তোমরা একবার মন দিয়ে শোনো, তোমাদের হয়তো ভালো লাগবে। তো আমি কয়েকটা আসপেক্টে ভাগ করলাম। মনে করো যারা সায়েন্স লাইনে আছো বা রয়েছো, তাদের কী কী পথ মোটামুটি আছে। দেখো, যারা বায়োলজি ভালোবাসো, যারা বায়োলজি ভক্ত যারা আছো, তারা তো নিট পরীক্ষা দিচ্ছ। তো নিটে যদি না পাও, যাদের স্কোর মোটামুটি দেখা গেল 400 বা তার কাছাকাছি গিয়ে থেমে থাকছো, তাও মনে হচ্ছে যে তুমি মেডিকেল লাইনেই থাকতে চাও, জীবনটা মেডিকেল লাইনেই ডেডিকেট করতে চাও, তাহলে অনেক রকম পথ সেখানে রয়েছে। হয়তো ডাক্তার না হতে পারলে তো এমবিবিএস তো যারা পাচ্ছে তারা ভালো কথা। তাছাড়া নার্সিংয়ে তারা যেতে পারো, তাছাড়া মানে ফার্মাসিতে যেতে পারো, ফিজিওথেরাপি যেতে পারো, ল্যাব টেকনিশিয়ানে যেতে পারো, বায়োটেকনোলজি, মাইক্রোবায়োলজি, অনেক রকমের পথ কিন্তু তোমাদের সামনে খোলা আছে। আর ইন ডিটেলস এই বিষয়ে তোমরা যদি আমার সঙ্গে জানতে চাও তো বলবে, আমি আলাদা করে তার জন্য ভিডিও করব। কারণ এইসব নিয়ে চর্চা করাটাই কিন্তু আমাদের মতো মানুষদের কাজ। আর এই গাইডলাইনটা প্রত্যেকটা স্টুডেন্টের পাওয়া উচিত এখনকার দিনে। তো এটা হলো, তোমরা জানো যে মেডিকেল লাইনে সবসময় অপরচুনিটি বেশিই থাকে, কারণ মানুষ থাকবে, মানুষের রোগ থাকবে না, এটা তো হতে পারে না। তাই হ্যাঁ, একটা সাইকেল না হলেও না চললে, একটা মোটর সাইকেল না হলেও চলবে, কিন্তু জীবনে রোগ হলে ডাক্তারের কাছে যেতেই হবে, নার্সিং তাকে নিতেই হবে, ফিজিওথেরাপি করতেই হবে, তাকে এক্স রে করতে হবে, সব কিছু এইসব মিলে সব কিছু। কিন্তু ক্রিটিক্যাল লাইনটা কিন্তু একদম ইজি নয়, ক্রিটিক্যালি আছে লাইনটা। জব প্রফেশনটা অনেকটা টাফ আছে। যেখানে পরিষেবামূলক জব সেখানে তো টাফ থাকবে, এটাই স্বাভাবিক। চলো এবার আমরা চলে যাচ্ছি যে ম্যাথ যাদের আছে তারা কোন দিকে যেতে পারে। দেখো, ইঞ্জিনিয়ারিং তাদের একটা বড় অপরচুনিটি। এই ইঞ্জিনিয়ারিং নিয়ে আমার দুটো কথা আছে। অনেকে কি বলে জানো, যে আরে ইঞ্জিনিয়ারিংয়ের আজকাল কোনো দাম নেই, আপনারা যখন করেছেন তখন তো মানুষ দেখতে আসতো। হ্যাঁ, দেখতে আসতো, সেটা নিয়ে কথা নেই, কিন্তু এখন তুমি ইঞ্জিনিয়ারিং করবে না কেন? কেন করবে না? এখন ইঞ্জিনিয়ারিংকে একটা গ্র্যাজুয়েট হিসেবে ধরো তুমি। আমি তো গার্জিয়ানদের ওটাই বোঝাই যে আরে আপনারা কেন বলছেন যে আমার ছেলে আমার মেয়ে ইঞ্জিনিয়ারিং পাশ করে বিরাট কিছু হয়ে গেছে, ওটা ভাবারই দরকার নেই। একটা গ্র্যাজুয়েট হলো ব্যাস, তাতে তার দুটো দরজা থাকছে, একটা হচ্ছে টেকনিক্যালের দরজা, একটা নন টেকনিক্যালের দরজা। আই হোপ আমরা প্রত্যেকটা সিস্টেম বুঝতে পারছি। তো ইঞ্জিনিয়ারিং থাকছে, সাথে বিসিএ পড়তে পারো, তার যদি ট্র্যাকে ওই লাইনে যেতে ইচ্ছে করে, বা কম্পিউটার সায়েন্স নিয়ে তুমি পড়তে পারো। ডেটা সায়েন্স খুব দাম এখন বর্তমানে। তারপরে এআই বা সফটওয়্যার সিস্টেম নিয়ে তুমি পারফর্ম করতে পারো, আর্কিটেকচার নিয়ে তুমি পড়তে পারো, এগুলোর তো উন্নত ফিউচার রয়েছে। তাছাড়া 101 ইঞ্জিনিয়ারিং লাইন রয়েছে। ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যেও বিভিন্ন সাবজেক্ট রয়েছে, যেমন তোমার ইলেকট্রিক্যাল রয়েছে, মেকানিক্যাল রয়েছে, সিভিল রয়েছে, তিনটেকে মাদার ট্রেড বলা হয়। তাছাড়া ইলেকট্রনিক্স রয়েছে, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান রয়েছে, ট্রিপল ই বলে একটা সাবজেক্ট এসেছে মার্কেটে। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে, বিভিন্ন রকমের ইঞ্জিনিয়ারিং ক্যাটেগরির মধ্যে আছে। তাছাড়া ব্রাঞ্চ থেকে আজকাল ইঞ্জিনিয়ারিং শুরু হচ্ছে। ঠিক আছে, তো চলো ইঞ্জিনিয়ারিং ব্যাপারটা ছাড়লাম। এগুলো এর এর স্কোপ বেশি এখন আইটিতে আছে, এবং বিভিন্ন টেকনোলজি ফিল্ডে হিউজ অপরচুনিটি কিন্তু এখনও রয়েছে ইঞ্জিনিয়ারিংয়ের, সরকারি ক্ষেত্রে বলো বেসরকারি ক্ষেত্রে। তবে একটা কথা তোমাদের জানিয়ে রাখি, সরকারি চাকরিতে কিন্তু এখন কম্পিউটার সায়েন্সের বাজার একদমই নেই, কারণ নেওয়া হয় না, কারণ ওগুলোকে বরাদ দেওয়া হয়
কোম্পানিকে, যেরকম টিসিএস আছে, কগনিজেন্ট আছে, এদেরকে দিয়ে কাজ করিয়ে নেয়। কারা কাজ করিয়ে নেয়? গভর্নমেন্ট। তাই গভর্নমেন্ট এক্সট্রা কোনো পয়সা খরচ করে পুষতে চায় না ইঞ্জিনিয়ারদের, সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের। আই হোপ আমি বোঝাতে পারলাম ব্যাপারটা। চলো, তাই সরকারি চাকরি লাইনে যদি যেতে চাও তাহলে আমি বলবো কম্পিউটার নিয়ে পড়ো না, ঠিক আছে? মাদার ট্রেড নিয়ে পড়ো, লাভ আছে, সেগুলো সরকারি চাকরির সুবিধা সেখানে আছে। কিছু জিনিস তোমাকে তো এখন ঠিক করতেই হবে। তোমার জীবন নিয়ে তো খেলা করা ঠিক নয় যে আজকে একটা জিনিস ভালোবাসলাম, কালকে আর তাকে সেটা ভালোবাসলাম না, অন্য জায়গায় চলে গেলাম। এটা জাস্ট ইম্পসিবল তোমার জীবনের ক্ষেত্রে। যে লাইনে যাবে প্রত্যেকটা লাইনের দাম আছে যদি সেই লাইনটাকে ভালো করে পারফর্ম করা যায়। চলো, এবার কমার্সে যারা আছো তাদেরকে আমি বলতে পারবো বিকম রয়েছে, সিএ আছে, তাদের সিএমএ আছে, সিএস আছে, তাদের ব্যাংকিং জন্য আলাদা প্রিপারেশান আছে। তারপর আজকাল তো বিভিন্ন অ্যাডভাইজারিদের কিন্তু কদর করে, যেরকম মিউচুয়াল ফান্ড থেকে শুরু করে শেয়ার মার্কেট সংক্রান্ত বিভিন্ন রকম কাজ কিন্তু তার মধ্যে রয়েছে। তোমরা এগুলোর জন্যও লড়াই করতে পারো। লড়াই করার ময়দান ফাঁকা আছে, তোমাকে চুনকে বুঝতে হবে, শিখতে হবে, দায়িত্ব নিয়ে সেটাকে আলোচনা করে দেখতে হবে সেটা। তাহলে আরও কর্পোরেট সেক্টরে যাওয়ারও সুযোগ আছে, কিন্তু তুলনামূলকভাবে কমেছে আগের থেকে যেন বাজারটা। কোথাও এআইটাই এসে গিয়ে না এর বাজার অনেক অংশে কিছুটা হলেও খেয়ে নিয়েছে। আমি যদি বলি যে আমার একটা ডেটা শিট করে দাও, সঙ্গে সঙ্গে করে দিচ্ছে চ্যাট জিপিটি বা জেমিনাইতে, এটা একটা ব্যাপার। এই নিয়ে আলোচনা অন্যদিন হোক। আজকে আর্টস বা হিউম্যানিটিস নিয়ে চলে যায়। যারা আমি বলবো যে আর্টস নিয়ে যারা পড়েছো তারা যদি উকিল হতে চাও, কেমন লাগে? উকিল হতে পারো, ল নিয়ে পড়তে পারো। ল পড়ার পরে সরকারি চাকরিরও কিছু অপরচুনিটি আছে। জার্নালিজম নিয়ে পড়তে পারো। তারপর ইংলিশ অনার্স তোমার থাকছে একটা অপরচুনিটি। ইউপিএসসি বা বিভিন্ন ডব্লিউবিসিএস পরীক্ষার একটা অপরচুনিটি সেখানে থাকছে, সেটা সবাই করতে পারে। সাইকোলজি নিয়ে পড়তে পারো, হিউম্যান সাইকোলজি নিয়ে পড়তে পারো, সোশিওলজি নিয়ে পড়তে পারো। অ্যান্থ্রোটা আলাদা। টিচিং লাইন এটা যাওয়ার সুযোগ আছে এখান থেকে। পশ্চিমবাংলার হাল কিন্তু আবার ফিরতে শুরু করেছে, হয়তো এখন অপরচুনিটি সামনের দিকে বাড়তে পারে, সেটাও কিন্তু একটা বিরাট বড় ফ্যাক্টর। ওকে, তো চলো, এটা তো বুঝলাম। এবার যদি আসি টেকনিক্যাল লাইনে তোমরা যেতে চাও। টেকনিক্যাল মানে আমি সবসময় বলি পশ্চিমবাংলায় এই মানুষটি বহু বছর ধরে কিন্তু টেকনিক্যালের লাইনের মানে প্রমোট করে আসছে, বিনা দ্বিধায়, বিনা চিন্তায়। আমি সবসময় একটা কথা বলে এসেছি, টেকনিক্যাল মানে দুটো দরজা একটা ঘরের, নন টেকনিক্যাল তার জন্য দরজা খোলা থাকছে, আর টেকনিক্যালটাও দরজা। সুতরাং একটা মানুষ একই টাইপের প্রিপারেশান নিয়ে দুটো দরজায় সে মুভ করতে পারবে, এটা একটা বিরাট বড় পাওনা। এটা মানুষ পরে বোঝে। ওকে, তো চলো প্রিয় স্টুডেন্টস, আমি পরেরটা চলে যাচ্ছি। পলিটেকনিক বা আইটিআই করতে পারো। পলিটেকনিক বা আইটিআই করলে কম খরচও করতে পারো এবং তাড়াতাড়ি হয়ে যায়, সহজে প্রিপারেশান শুরু করতে পারো। যেরকম এর মধ্যে প্রচুর ট্রেড আছে, ইলেকট্রিশিয়ান আছে, ফিটার আছে, টার্নার আছে, ওয়েল্ডার আছে, মেশিনিস্ট আছে, ইলেকট্রনিক মেকানিক আছে, তারপরে আরএসি আছে, আরও কত কিছু আছে। তার মধ্যে একটা নিয়ে নাও না কেন, কেউ তোমাকে কিছু বারণ করবে না। ওকে, চলো, বিভিন্ন সিভিল ট্রেড আছে। তো আমি বলবো যে ইলেকট্রিশিয়ান, ফিটারের দাম বেশি বেশি মানে করে নেয় এটা। ওকে, আর বাকিটা খুব একটা কিন্তু আছে, সেগুলো ইলেকট্রনিক্স মেকানিকের দাম আছে, তারপর হচ্ছে আরএসির দাম আছে, মেশিনিস্টের দাম আছে, তো ওয়েল্ডারের দাম আছে, তারপরে হচ্ছে তোমার হচ্ছে ডিজেল মেকানিক, মোটর মেকানিক, এগুলোরও দাম আছে। টুল অ্যান্ড ডাই মেকার বলে আছে। আর যদি পলিটেকনিক করতে চাও, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, এসব নিয়ে পড়তে পারো। বাস ভালো দাম আছে এগুলোর মোটামুটি। আচ্ছা, এবার তুমি কম্পিউটার লাইনে যদি যেতে চাও, পিওর কম্পিউটার স্কিল শিখতে যাও, মনে করো বিরাট ইঞ্জিনিয়ার তুমি হতে চাইছো না, মোটামুটি চলতে চাও আর কি, তো সেক্ষেত্রে গ্রাফিক ডিজাইনার করতে পারো। ভিডিও এডিটিংয়ের চরমতম শেখার সুযোগ আছে তোমার এখন মার্কেটে, দারুণ দাপিয়ে বেড়ানোর মতো। আমরাও তো এরকম সবসময় হায়ার করতে চাই যে ভালো কোয়ালিটি মানুষ, কোয়ালিটি এডিটিং, এগুলোর ফিউচার কিন্তু খুব ভালো। কিন্তু রিস্ক নিয়ে লড়াই করতে হয় বস, এগুলো অতটা সহজ ব্যাপার নয়। কোয়ালিটি নিজের মধ্যে তৈরি করতে, কোয়ালিটি কিন্তু কোনো কম্প্রোমাইজ করবে না, ঠিক আছে? তো চলো, আমি সবগুলো কথার পরে ডিজিটাল মার্কেটিং সংক্রান্ত, ওয়েব ডেভেলপমেন্ট, এগুলো নিয়েও চর্চা করতে পারো। এগুলো ঠিক আছে, ফ্রিল্যান্সিং বা অনলাইন ইনকামের সুযোগ এতে রয়েছে। স্টুডেন্ট বুঝে, আমি কি সবসময় ভালো স্টুডেন্টের পক্ষে কথা বলবো নাকি? তা কি সম্ভব কখনো? সেটা নয়। আচ্ছা, গভর্নমেন্ট জব প্রিপারেশান এছাড়াও একটা বড় অপরচুনিটির মুখোমুখি আমরা হতে পারি গভর্নমেন্ট জব। যারা মনে করো এইসব লাইনে ঢুকে যাচ্ছে, প্রফেশনাল লাইন, তারা সাথে সাথে গভর্নমেন্ট জবের প্রিপারেশানও নিতে পারছে। তারা মনে করো স্টাফ সিলেকশন কমিশন পরীক্ষা আছে, রেলের এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট পরীক্ষা আছে, বা আগে থেকে প্রিপারেশান, যে বিসিএস পরীক্ষা দেবে তারও প্রিপারেশান আগে থেকে। এটা কিন্তু আজকাল ছেলেমেয়েরা করছে। এটা আমাদের এখানে প্রচুর ছেলেমেয়ে আসছে যে অন্যদিকে ভর্তি হওয়ার পরে তারা আবার এখানে তারা পারফর্ম করতে শুরু করে দিচ্ছে। আই হোপ আমি ঠিক বোঝাতে পারলাম
তার মধ্যে বিশেষ পরীক্ষাগুলো রেলওয়ের বিভিন্ন পরীক্ষা রয়েছে, তার মধ্যে এনটিপিসি রয়েছে, তারপর হচ্ছে এএসএসসি, সিজিএল আছে, পুলিশ আছে, ব্যাংকিং আছে, আরও অনেক ক্ষেত্রে চাকরির অপরচুনিটি আছে। চাকরির বাজার কিন্তু কমছে না, স্টুডেন্ট সংখ্যা বেড়ে গেছে, কম্পিটিশান বেড়েছে প্রিভিয়াস থেকে আর কি। ঠিক আছে, সবগুলো আছে। এবং সবচেয়ে ভালো লাইন যেটা, সেটাই আমি মনে করি, ডিসক্লেমার দিয়ে বলছি, সেটাই আমি মনে করি যে লাইনটা তোমায় মানে শ্যুট করবে, যাকে বলে যে লাইনটাকে তুমি ভালোবাসবে, যে লাইনে তোমার ডেডিকেশান থাকবে, যে লাইনে তোমার পাওয়ার আরও পাওয়ারফুল হবে, যে লাইনে তুমি জানবে যে এই লাইনটাই জন্ম হয়েছে আমার জন্য, আমি চিরকালের মতো এই লাইনটাকে ভালোবেসে পারফর্ম করব, আমি হারিয়ে যাব না, এই লাইন থেকে আমি বিচ্যুতি হব না, এই লাইনের এন্ড অবধি আমি সুন্দর করে কোর থেকে বুঝবো, শুধুমাত্র চাকরি পাওয়ার জন্য না, মনের খিদে রাখার জন্য। ধরে নেওয়া যাক কোনো একটা স্টুডেন্ট, তার ইঞ্জিনিয়ারিং পড়ার শখ ছিল, তাকে যদি ডাক্তারিতে দিয়ে দাও, সে কিন্তু কোনো দিনই ভালো ফর্ম করতে পারবে না। কোনো উল্টো দিকে কোনো একটা মেডিকেল লাইনের ছেলে, তাকে যদি ইঞ্জিনিয়ারিংয়ের জিনিস দিয়ে দাও, সে কিন্তু ভালো লাগবে না, তার নিজের খিদেটাও বুঝতে হবে, কোয়ালিটি বুঝতে হবে। সবথেকে বড় কথা, আমি কোথায় দাঁড়িয়ে আছি, আমার এই যে কোয়ালিটিটা আমাকে কিন্তু বুঝতে হবে, যে আমার গায়ে কত ডিগ্রি টেম্পারেচার জ্বর আছে। আমি যদি বস না বুঝতে পারি, তাহলে কে বুঝবে বলো তো? এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাই জ্বর মাপা যায় থার্মোমিটার দিয়ে, কিন্তু তোমার কোয়ালিটি তো থার্মোমিটারে মাপা যায় না, তার কোয়ালিটি মাপার কোনো যন্ত্রও নেই। একমাত্র মাপা যায় মাধ্যমিক এইচএসের মার্কশিট, ওটা মোটামুটি একটা মাপার আইডিয়া, সেই অনুযায়ী তুমি ভাগ করে নাও। তুমি যদি ভেবে থাকো যে আমি পাচ্ছি খুব সামান্য নম্বর, আমি নিট পরীক্ষায় বিরাট হরিদাস পাল হয়ে যাব, জাস্ট ইম্পসিবল। আমি যদি ভাবি যে আমি সায়েন্সই বুঝি না, ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বো, আরে বাবা, স্বপ্নই থেকে যাবে, সব হবে না। আমি মন ভাঙছি না, আমি মন গড়ার চেষ্টা করছি, আমি সেই কঠিন সত্য কথাগুলোই সুন্দরভাবে গুছিয়ে তোমাদের বলে দিচ্ছি। আই হোপ আমার প্রত্যেকটা অ্যাসপিরান্ট, আপকামিং স্টুডেন্টস, তারা কিন্তু বুঝতে পারছো আমার প্রত্যেকটা কথার মানে। আর গার্জিয়ানদেরও বলছি, যদি কখনও কোনো সমস্যা হয়, তপবন স্টাডি সেন্টারে আপনারা চলে আসুন, নিশ্চিন্তে একটা ভালো পথ আমি আমার তরফ থেকে বলতে পারবো। সেটা কিন্তু যে সর্বসমক্ষে ভালো হবে এটা না, আমার ওপিনিয়নটা আমি জানাতে পারবো, এই লাইনটা হলে ভালো হয়। আমার দীর্ঘকালের অভিজ্ঞতা দিয়ে বলতে পারবো যে এই লাইনটা খুব ভালো, এই লাইনটা এগোতে পারেন। আপনার স্টুডেন্টকে দেখে আমি বলতে পারবো, এটাই আমার কাজ, আর এটা আমি করতে ভালোবাসি। চলো তো, আরেকটা কথা, অন্যকে দেখে জ্বলন হওয়ার দরকার নেই, অন্যকে দেখে শিখতে ভয় বড় জোর। সে কি ভুল করছে, তার জীবনে কি প্রবলেম ছিল, সেখান থেকে কিভাবে ওভারকাম করে উঠলো, এগুলো দেখে শিখতে হয়, দিমাগকে কাজে লাগাতে হয়। আমাদের দিমাগ যত কাজে লাগাবো ততই উন্নত হবে, এটাই আমাদের দিমাগ, মানে আমাদের মাথা। তা নাহলে মন বারবার ফ্ল্যাকচুয়েট হয়ে যায়, একে আটকানোর ক্ষমতা কারোরই নেই, একে আটকানোর ক্ষমতা পারবে না কেউ আটকাতে। তাই নিজের সাধ্যমতো সেরাটুকু দিয়ে সেই পারফর্ম করে যাও, যে পারফর্মের জন্য তুমি তৈরি হয়েছো, সেটাই। না পাওয়াকে পাওয়া নয়, যেটা পারো, যেটা পাচ্ছ, সেটাকে আরও উন্নত করো, নিজেকে দেখিয়ে দাও, কোয়ালিটি কম্প্রোমাইজ করো না। আর একটা কথা সবাইকে বলে রাখি, ফিজিক্যালি ফিটনেসটা কিন্তু আমার প্রত্যেকটা স্টুডেন্টকে মনে করিয়ে দিচ্ছি রাখা উচিত। কেন বলো তো? ফিজিক্যাল ফিটনেস একটা বিরাট ব্যাপার, এটা না থাকলে জীবনের অনেক কিছু হারিয়ে ফেলতে হবে। যখন ছেলেমেয়েরা আছে দেখি, বাচ্চা বয়সে ছেলেমেয়েরা এরকম মোটা হয়ে আসে, আর তার বাবার থেকে তাকে দেখতে বড় লাগছে, এটা বাস্তবেও কেমন লাগে না? তো আমার লাস্ট টিপস এটা, যে তোমরা ফিজিক্যালি ফিট হও, স্মার্ট হও, কিছু তো হবেই জীবনে, কিন্তু স্মার্টনেসের কোনো বিকল্প নেই। স্মার্টনেস শুধু যে মানে হিরোগিরি করতে হবে তা না, নিজের শক্তির মধ্যে অফুরন্ত একটা শক্তি জাগ্রত করতে হবে, যা দিয়ে তোলপাড় করা যায়। আর এমনি মোটা বেশি হয়ে গেলে, খেলাধুলা না করলে প্রবলেম তো হবেই বস। তাই আমি এটা বলতে চাইলাম। আশা করি আমার প্রত্যেকটা কথা গার্জিয়ান এবং স্টুডেন্ট আপনারা খুব ভালো করে শুনেছেন। কখনো কোশ্চেন থাকলে করবেন, আমি সাধ্যমতো উত্তর দেবো। এবং শুধু তাই নয়, কী নিয়ে ভিডিও করলে আমরা আরও বেশি করে উন্নত হতে পারি। যদি বলো যে কাস্টমাইজ করে ভিডিও, বিশেষ বিষয় নিয়ে, আমি করতে রাজি আছি, কারণ এগুলো আমার ভালো লাগা বিষয়। ভালো থেকো সবাই। গার্জিয়ানদের বলছি, আপনারা খুব ভালো থাকুন, এগিয়ে চলুন, আপনার সন্তানের ভবিষ্যৎ আরও উন্নত হোক। অনেক শুভকামনা জানাই। বাই।